দেখতে পারবো, আমাদের যখনই টেস্ট পেপার সলভ করাবো দেখতেই পারবে। আচ্ছা, আমি ব্যাক টু আমাদের টেস্ট পেপারে চলে আসি। তো যারা যারা আছো আমি তোমাদেরকে দিয়েই শুরু করছি। আমরা ডিবিএমএস এর থার্ড চ্যাপ্টারটা, থার্ড যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা ডিবিএমএস এর কমপ্লিট করে আমরা এরপরে ঢুকে যাব হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে। আচ্ছা, দেখো যদি কোশ্চেন যদি এখান থেকে দেখতে পারো, আছো তো সকলে মোটামুটি যারা যারা জয়েন করার আশা করি করে গেছো? হ্যাঁ স্যার। হুম হুম, ঠিক আছে। তো চলো তাহলে স্টার্ট করি আমাদের পরে ক্লাস। তো এবার দেখো আমরা 3 নাম্বার যে কোশ্চেন সেট তার মধ্যে যদি ডিবিএমএস এর কোশ্চেন যদি দেখি, এখানে কোশ্চেন ছিল হচ্ছে ডিবিএমএস এর সুবিধা। ওই একই কোশ্চেন দেখো ঘুরিয়ে ফিরিয়ে সেই সেম কোশ্চেন চলে এসেছে, ডিবিএমএস এর সুবিধা। এটা আমরা ডিবিএমএস এর যা যা সুবিধা সেই সুবিধাগুলো লিখবো, এটা আর বলার কিছু নেই। পরের কোশ্চেন এসেছে ডিবিএ কি জিনিস। এই ডিবিএ এর ফুল ফর্ম কেউ যা বলতে পারবে? কি চেয়েছে? ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ভেরি গুড। এই যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরটা কি, এর মূলত কাজ কি? স্যার মানে যে ডাটাগুলো সেগুলোকে ম্যানেজ করা, ডেটাগুলোকে ম্যানেজ করা, হ্যাঁ অবশ্যই এই ম্যানেজ করে। অ্যাডমিনের আর কি যা কাজ। অ্যাডমিনের যা কাজ, না কি কি কাজ, কোশ্চেন আসতে পারে কিন্তু এখান থেকে যে বলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, এবং আসতেও পারে এই কোশ্চেন, কিন্তু আমি আগেও দেখেছি অনেকবার এসছে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মেইনলি কাজটা কি, কি লিখবো? যা যা কাজ বললে তো হবে না, বলো সায়ন্তিকা বলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। আচ্ছা, হ্যাঁ বলো। ডেটা ইনপুট করা, ডেটা রিমুভ করা। না, ইনপুট করার কাজ তো কখনোই করে না অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, যেটা ইনপুট করে না। ইনপুট কারা করে? এন্ড ইউজাররা ইউজাররা করে, করে। এন্ড ইউজাররা। তাহলে এই যে এই জন্যই তো আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে ডেটাবেসের এখান থেকে তাহলে একটা প্রশ্ন আসতে পারে, যখন আসলো তাহলে একটু আলোচনা করে দিই। ডেটাবেসের, আমাদের ডেটাবেসে সাধারণত কিন্তু 3 ধরনের ইউজারকে আমরা দেখতে পারি। সাধারণত আমাদের ডেটাবেসে 3 ধরনের ইউজার আছে। প্রথম ইউজার হচ্ছে ডিবিএ, যেটাকে বলা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। 2 নম্বর ইউজার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, বোঝা গেছে? আর 3rd নাম্বার যে ইউজার আছে সেটাকে বলা হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার এন্ড ইউজার এন্ড ইউজার কারা? যারা ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে, তারা তারা হচ্ছে এন্ড ইউজার। তো বেসিক্যালি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ, এই অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, যে হচ্ছে অ্যাডমিন। আমরা বলি না অ্যাডমিন, যেমন গ্রুপে আমরা অ্যাডমিন দেখি না, অ্যাডমিনের কাছে যা যা পারমিশন, যা যা রাইটস থাকে, সাধারণ যারা অ্যাডমিন না তাদের কাছে সেম সেম রাইটস থাকে? হ্যাঁ স্যার। একদমই থাকে না। তো বেসিক্যালি তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হাতে অনেক কিছু রাইটস থাকে। সেই রাইটস গুলো কি কি হতে পারে? প্রথম জিনিস যেটা তোমরা যেরকম বললে, যে অবশ্যই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করে, অবশ্যই তিনি ডেটাবেসটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে কি, তার কাছে এমন কিছু ডেটা থাকে যেগুলোকে সে কন্ট্রোল করতে পারে। কাকে পারমিশন দেবে, ডেটাবেস কি অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, এটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে, ডিসিশন নিতে পারে। সেটা কিন্তু সাধারণ ইউজাররা করতে পারে। স্যার বলছিলাম এটাও রেকর্ড হচ্ছে তো? এটাও রেকর্ড হচ্ছে, হ্যাঁ একদম, যা যা ক্লাস করা হচ্ছে সবই রেকর্ড করছে, উইদাউট রেকর্ডে কিচ্ছু হচ্ছে না। তো বেসিক্যালি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের যদি বলা হয় যে জেনারেলি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা কি কাজ করে, মূলত যদি বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর লিখতে হবে যে ডেটাবেসকে কি করে, দেখাশোনা করে, ডেটাবেসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। বোঝা গেল? যেমন সেখানে পাসওয়ার্ড ডিসাইড করা, ডেটাবেস কোথায় স্টোর হবে, অর্থাৎ কোথায় স্টোর মানে ব্যাকআপ হবে, এই সংক্রান্ত বিষয়গুলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা কি করে, এগুলোকে দেখাশোনা করে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা কারা? অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা হচ্ছে যারা, যে ব্যক্তি যারা কি করছে, প্রোগ্রামিং ভাষায় এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছে। আমি একটা অ্যাপস, ধরো আজকে আমরা যে অ্যাপসটাই কথা বলছি, এই যে গুগল মিট, তাই তো? এই অ্যাপসটা কে তৈরি করেছে, তুমি আমি? কে তৈরি করেছে গুগল মিট?
গুগল কোম্পানির এমপ্লয়িরা, কর্মচারীরা, তাই না? তাহলে তারাই অ্যাপ্লিকেশনটা তৈরি করে দিচ্ছে, কিন্তু কাদের জন্য? তাদের জন্য না সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষ। সাধারণ মানুষ। তাহলে এন্ড ইউজার কারা ওই এই গুগল মিটের রেসপেক্টে? কারা? সাধারণ ইউজার স্যার। সাধারণ মানে আমরা আমরা যারা অ্যাক্সেস করছি, যে অ্যাক্সেস করছে তারাই সাধারণ ইউজার। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন স্যার এই প্রোগ্রামার এন্ড এন্ড স্যার এই ইউজার। এন্ড ইউজার কেন বলা হচ্ছে স্যার? এন্ড ইউজার কারণ বলা হচ্ছে কারণ আলটিমেটলি শেষ প্রান্তে, মানে এন্ড মানে কি? এন্ড মানে কি? প্রান্ত তো। আলটিমেটলি আচ্ছা অ্যাপ্লিকেশনটা কাদের জন্য তৈরি হয়েছে? শেষ প্রান্ত, তারাই হচ্ছে শেষ। এরপরে আর কেউ নেই, এরপরে আর কেউ নেই, এরাই হচ্ছে দা এন্ড। এন্ড মানে কি? এই পর্যায়ে গিয়ে এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের জন্য বানানো তারাই হচ্ছে এন্ড ইউজার। অ্যাকচুয়ালি জেনারেলি ইউজার যারা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কারা? যারা এই জিনিসটা তৈরি করছে, ইমপ্লিমেন্ট করছে বিভিন্ন রকম পাইথন, জাভা, সি প্লাস প্লাস এই জাতীয় কোডিং এর সাহায্যে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে গুগল কোম্পানি যে সিও, সে হচ্ছে এখানে ডিবিএ। বোঝা গেল? সে হচ্ছে ডিবিএ, কিন্তু তার এমপ্লয়িরা যাদেরকে বলেছে যে এই রকম ভাবে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করতে হবে, তাহলে যারা ডিজাইন করেছে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এন্ড ইউজার কারা? যারা আমরা ইউজ করছি। এরকম, ঠিক একই রকম। তাহলে এইটা হচ্ছে ডেটাবেসের তিনটে ইউজার, এখান থেকে যে কোনো একটা ইউজার আসতে পারে, তবে বেশি আসার সম্ভাবনা কিন্তু ডিবিএ। তো একটুখানি মাথায় রাখবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা একটু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসি আমাদের, এখান থেকে একটা ভাইটাল কোশ্চেন, ইআর ডায়াগ্রাম। ইআর ডায়াগ্রাম আমি সকলকে দেখিয়েছিলাম, মনে আছে? ইআর ডায়াগ্রাম মনে পড়ে? ইয়ার ডায়াগ্রাম কি করে ডিজাইন করতে হয়? এখানে একটা কোশ্চেনটা ভালো করে দেখো, বলেছে একটি টেবিল, একটি বিদ্যালয় ব্যবস্থাপনার একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করো যেখানে নিম্নলিখিত এন্টিটি গুলি বৈশিষ্ট্য থাকবে। দেখো হ্যাঁ স্যার এখানে মনে আছে। যদি মনে থাকে তাহলে এখান থেকে একটা ইয়ার ডায়াগ্রাম বানাতে দিয়েছে। কোশ্চেনের মার্কস কত দিয়েছে দেখেছো? মার্কস দিয়েছে, কত মার্কস দিয়েছে এর জন্য? 5 মার্কসে বোধহয় দিয়েছে বোধহয়। 5 মার্কস। এই ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করার জন্য 5 মার্কস আছে। পারবো এই ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করতে? বলো, কারোর যদি মনে হয় পারবে ঠিক আছে, আর যদি মনে হয় স্যার পারবো না আপনি করে দিন, তাহলে করে দেবো। স্যার পারবো এটা। আচ্ছা, সবাই স্যার একবার এখানে করে দিন, ভুলে গেছি কোথায়। হ্যাঁ স্যার, একটা একটু করে দিন। আচ্ছা ঠিক আছে, চলো একটাই করে দিই তাহলে, যে কোনো একটা বললে বলে একটা করে দিচ্ছি। ওকে, আমি তোমাদের ইয়ার ডায়াগ্রামটার জন্য একটা ফ্রেশ পেজ নিই। না, ফ্রেশ পেজ নিলে আবার আমি পাবো না, দেখতে পাবো না। আচ্ছা, আমি একটুখানি তোমরা একটু নোটটা আমাকে একটু হেল্প করবে, হ্যাঁ? কারণ যেহেতু আমি এখানে ইয়ার ডায়াগ্রাম আঁকতে পারবো না, ইয়ার ডায়াগ্রামের জন্য একটা ফ্রেশ পেজ নেব, তো আমি একটুখানি মাথায় রাখি, আমার কাছে তো কোশ্চেন নেই। জাস্ট মিনিট, পেজ নাম্বারটা কত বলো তো এটার? পেজ নাম্বারটা হচ্ছে আমাদের, sorry, ভুলে গেলাম যে পেজটা তো ওঠেনি, ও 405, 405 পেজ। হ্যাঁ, চলো আমি তোমাদের ইয়ার ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। তো যদি কারোর ইয়ার ডায়াগ্রামে ডাউট থাকে, এখনই কিন্তু ইয়ার ডায়াগ্রাম সলিউশন হয়ে যাবে, এরপরে কিন্তু হয়তো আর ইয়ার ডায়াগ্রামের জন্য কিন্তু আর সময় পাবো না। তো দেখো, ইয়ার ডায়াগ্রাম একটা ডিজাইন করে দিচ্ছি। ইয়ার ডায়াগ্রাম পরীক্ষায় এত বড় নাও আসতে পারে, ছোট আসবে। আবার বলে দিই, ইয়ার ডায়াগ্রাম যদি আসে, কারণ ওই আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম বোধহয় মেদিনীপুর স্কুলের স্যার, উনিও কিন্তু বলেছে যে পরীক্ষায় কিন্তু এবার একটা ইয়ার ডায়াগ্রাম আসবেই আসবে। 5 মার্কসে আসবে না, তবে 2 মার্কসে আসতে পারে, 3 মার্কসে আসতে পারে ইয়ার ডায়াগ্রাম। ছোট্ট একটা ইয়ার ডায়াগ্রাম দিতে পারে। এখানে কেন বলছি, কারণ এখানে 4টে টেবিল দিয়ে দিয়েছে, যদি লক্ষ্য করো টেবিলগুলোর নামগুলো যদি একটু লক্ষ্য করো, আমি তোমাদের স্বার্থে আমি লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম টেবিলটা কি দিয়েছে? স্টুডেন্ট, বলেছে স্টুডেন্ট আইডি, তারপরে বলেছে নেম, তারপরে বলেছে ক্লাস, তারপরে বলেছে সেকশন, তারপরে বলেছে রোল নাম্বার, তারপরে দিয়েছে মার্কস, তাই তো? পরের টেবিলটা দিয়েছে টিচার টেবিল, দিয়েছে এমপ্লয় ইএমপি আইডি, কমা নেম, কমা সাবজেক্ট, কমা মোবাইল নাম্বার। আমি শর্টে একটু লিখছি,
তোমরা কোশ্চেনে ঠিক যেমন দিয়েছে তেমনই লিখতে হবে কিন্তু মানে টার্মোলজি গুলো ফুল টার্মোলজি ইউজ করবে তোমরা। আমি আপাতত একটু সহজে শর্টকাট টার্মোলজি গুলো শর্ট করে নিচ্ছি। লাইব্রেরি নেম, নাম্বার অফ বুক, আর একটা টেবিল দিয়েছে ক্লাসরুম, রুম নাম্বার, বিল্ডিং নেম, আর দিয়েছে ফ্লোর নাম্বার। আচ্ছা, এইবার আমাকে এখান থেকে ডিজাইন করতে হবে কি একটা ইয়ার ডায়াগ্রাম। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করার জন্য আমাদের কি কি সিম্বল হয় আমরা জানি তো সকলে? একটু আগে ডিসকাস করেছিলাম। এই যে এটা, এই সিম্বলটা ইউজ করতে হয়, এই সিম্বলটা ইউজ করতে হয়, এই সিম্বলটা ইউজ করতে হয়, আর এই সিম্বলটা ইউজ করতে হয়। এটা হচ্ছে প্রাথমিক সিম্বল। এটা কি জন্য? রেক্ট্যাঙ্গেল কি জন্য? বলো, রেক্ট্যাঙ্গেল কি জন্য? এনটিটি সেট এনটিটির জন্য। এই যে ইলিপস, ইলিপস এটাকে ইলিপস বলে। হ্যাঁ, ইলিপসটা কি জন্য? অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট স্যার। এই এই হচ্ছে এটাকে, এই সিম্বলটা কি বলে? ডায়মন্ড। ডায়মন্ডটা কি জন্য? রিলেশন স্যার। রিলেশনশিপ রিলেশনশিপের জন্য। আর এই লাস্টেরটা হচ্ছে লিংকের জন্য। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের জন্য, আর এটা হচ্ছে এন্টিটির জন্য। তাই তো? চলো তাহলে আমরা এবার ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করি। এক একটা টেবিল ধরি। প্রথমে আগে কোন টেবিলটা নিলাম? স্টুডেন্ট টেবিল নিলাম। তাহলে চলো আগে আমরা স্টুডেন্ট টেবিলটা ডিজাইন করে নিই। তাহলে স্টুডেন্ট টেবিল ডিজাইন করার জন্য আমরা কি কালার নিলাম? আচ্ছা, ব্লু কালার নিলাম। প্রথমে কি ছিল? স্টুডেন্ট। তাহলে এখানে একটা স্টুডেন্ট বলে টেবিল নিলাম। ইয়ার ডায়াগ্রাম বানানোর জন্য হচ্ছে এখানে কটা টেবিল দিয়েছে? স্টুডেন্ট টেবিল, টিচার টেবিল, লাইব্রেরি টেবিল, ক্লাস টেবিল। তো আমরা এখানে একটা স্টুডেন্ট টেবিল নিয়ে নিলাম। এটা হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্টের কি কি অ্যাট্রিবিউট আছে? স্টুডেন্ট আইডি। তাহলে অ্যাট্রিবিউট গুলো দেখানোর জন্য কি করব? এই এই এন্টিটির সঙ্গে অ্যাট্রিবিউট গুলোকে এইভাবে লিংক দিয়ে দিয়ে জুড়বো। প্রথমে কি আছে? এস আইডি। তারপরে কি আছে? নেম। তারপরে কি আছে? ক্লাস। তারপরে কি আছে? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, অ্যারো কিন্তু ইউজ করব না। হ্যাঁ, জাস্ট লিংক। আমি ভুল করে অ্যারো দিয়ে দিয়েছি। এখানে হবে সেকশন, আর হবে রোল নাম্বার, আর কি হবে? আর হবে মার্কস। আচ্ছা, তা করছে না এখানে। দেখো, স্টুডেন্ট টেবিলের যতগুলো অ্যাট্রিবিউট দিয়েছিল সবকটা অ্যাট্রিবিউট ইউজ করেছি? সবকটা অ্যাট্রিবিউট ইউজ করেছি? কোনোটা বাকি হ্যাঁ নেই তো? স্যার। হ্যাঁ করেছি। স্যার। এর না, মধ্যে কাকে প্রাইমারি কি বানাবো? স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি। তাহলে স্টুডেন্ট আইডি কে আমরা তার নিচে যে স্টুডেন্ট আইডি তাকে আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করে দিলাম মানে কি? এ হলো সেই, যেমন ক্যাপ্টেন হয় না, ঠিক এই এন্টিটি গুলোর মধ্যে এ হচ্ছে প্রাইমারি কি, যুক্ত হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা টেবিল। নেক্সট পরের একটা টেবিল বানাতে হবে কি? টিচার টেবিল। চলো এবার টিচার টেবিল বানাই। পাশে জায়গা করে নিয়ে এবার আমরা এখানে টিচার টেবিল করলাম। সেম টিচার, টেবিলের নাম টিচার। কি কি বলেছে? টিচারের কি কি অ্যাট্রিবিউট হবে? এমপ্লয় আইডি। এমপ্লয় আইডি কি হবে? নেম। টিচারের কি থাকবে? নেম থাকবে। আর কি হবে? টিচারের সাবজেক্ট থাকবে। আর কি থাকবে? টিচারের মোবাইল নাম্বার থাকবে। হয়ে গেল টিচার। দেখো টিচার টেবিলে যে চারটে ছিল চারটে ইউজ করে নিয়েছি। এর মধ্যে এই চারটে অ্যাট্রিবিউটের মধ্যে কাকে প্রাইমারি কি বানাবো? আইডি। এমপ্লয় আইডি কে। তাহলে এমপ্লয় আইডি তলে আন্ডারলাইন হলো। নেক্সট এবার আসবো কি? লাইব্রেরি। এবার আমাদের লাইব্রেরি বানাতে হবে। তাহলে লাইব্রেরি বানানোর স্যার জন্য, এই সবগুলোর মধ্যে তো রিলেশনশিপ বলেনি তা। না না, রিলেশনশিপ বলেনি কেন? ইয়ার ডায়াগ্রাম মানে কি? ইয়ারের ফুল ফর্ম কি? এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মানেই তো এই চারটে অ্যাট্রিবিউটের মধ্যে তোমাকে রিলেশনশিপে জুড়তে হবে। ওটাই তো দিয়েছে কাজ। স্যার বইয়ের কোয়েশ্চেনে তো আলাদা করে বলে দিয়েছে। কি বলে দিয়েছে?
ওই 1 মিনিট স্যার বলছি। আচ্ছা বলো তো, আমি কোশ্চেনে কি দিয়েছে? বলেছে একটি ওই মানে বিদ্যালয়ের ব্যবস্থায় হেডিংটা যেটা রয়েছে উদাহরণে ইয়ার ডায়াগ্রাম টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। কই, আমি তো এরকম কোনো কোশ্চেন পাইনি। কোশ্চেনে আমি যেটা দেখছি, একটি বিদ্যালয় ব্যবস্থাপনায় এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করো যেখানে নিম্নলিখিত এনটিটি গুলি অ্যাট্রিবিউট সহ থাকবে, দিয়ে 4টে টেবিল দিয়েছে। না স্যার আমি কোয়েশ্চেনের কথা বলছি না, মানে বইতে উদাহরণ রয়েছে ইয়ার আচ্ছা, ডায়াগ্রামে সেটা বললাম। সেটা থাকতে পারে, কিন্তু ওই রকম ওটা তো উদাহরণের জন্য, কিন্তু কোশ্চেন পরীক্ষায় তো এরকম আসবে। এখানে হয়তো 4টে টেবিল দিয়েছে, তোমার পরীক্ষায় কি আসবে বলো তো? 2টো টেবিল আসবে হয়তো। মেবি তোমাদের ম্যাক্সিমাম সম্ভাবনা টিচার স্টুডেন্টের টেবিল দিয়ে দেবে, হতে পারে এমপ্লয় কোম্পানির রিলেশন দিয়ে দিতে পারে, ডক্টর পেশেন্টের রিলেশন দিয়ে দিতে পারে, এইরকম একটা বেসিক বেসিক এক্সাম্পল দেবে। তো আমরা যদি এই এক্সাম্পলটা করি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্ট টেবিল কমপ্লিট, টিচার টেবিল কমপ্লিট, তাহলে আর কটা কটা টেবিল বাকি আছে? লাইব্রেরি আর ক্লাস। তাহলে চলো লাইব্রেরিটা করে ফেলি। এবার লাইব্রেরির জন্য সেম লাইব্রেরি নিয়ে নিলাম। লাইব্রেরির জন্য চলো লাইব্রেরি টেবিল বানিয়ে ফেলি। এবার একটা নতুন আরেকটা টেবিল বানালাম, সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি টেবিলের কি কি অ্যাট্রিবিউট ছিল? ছিল হচ্ছে বুক আইডি, আর ছিল হচ্ছে লাইব্রেরি নেম, আর ছিল হচ্ছে তোমার হচ্ছে নাম্বার অফ বুকস, নাম্বার অফ বুকস, এই 3টে অ্যাট্রিবিউট ছিল। এবার যদি বলি এই 3টের মধ্যে প্রাইমারি কি কাকে বানাবো বলো? বুক আইডি, এমপ্লয়, লাইব্রেরি নেম আর নাম্বার অফ বুকস, কাকে বানাবো প্রাইমারি কি এই 3টে অ্যাট্রিবিউটের মধ্যে? স্যার বুক আইডি হবে। বুক আইডি, তাহলে বুক আইডির মধ্যে আন্ডারলাইন হবে। হ্যাঁ, এটারে আন্ডারলাইন করবো। আচ্ছা একটুখানি এটাকে প্রপারলি আমি ড্র করে দিই, না হলে তোমাদের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে এক্স্যাক্টলি কতটা একটাকে প্রপারলি ডিজাইন করে দিই। এটা ছিল হচ্ছে বুক আইডি, তাই তো? দেখো আমি লিখলাম বুক আইডি, ঠিক এরকম একে আন্ডারলাইন করে দিলাম, হয়ে গেল লাইব্রেরিটা কমপ্লিট। আর বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে ক্লাসরুম, তাই তো? তাহলে ক্লাসরুমের জন্য পাশে এরকম ছোট করে ক্লাসরুম নিয়ে নিলাম, এটা আমরা ক্লাসরুম বানিয়ে দিলাম। ক্লাসরুমের জন্য আচ্ছা লিখলাম ক্লাসরুম। ক্লাসরুমের জন্য কি কি হবে? রুম নাম্বার, রুম নাম্বার, আর কে ছিল? বিল্ডিং নেম, বিল্ডিং নেম, আর কে ছিল? ফ্লোর নাম্বার, ফ্লোর নাম্বার। আচ্ছা এখানে প্রাইমারি কি কাকে বানাতে পারি? বলো, রুম নাম্বার, বিল্ডিং নেম, ফ্লোর নাম্বার, এর মধ্যে কে প্রাইমারি কি হতে পারে? রুম নাম্বার। রুম নাম্বার, একদম নাম্বার। রুম নাম্বার হয়ে গেল। ওকে, এই হয়ে গেল আমাদের 4টে টেবিলের এনটিটি এখানে কমপ্লিট। কিন্তু বিষয়টা হচ্ছে এইবার এদের মধ্যে রিলেশনশিপ আমাকে জুড়তে হবে। দেখতে পাচ্ছ এবার এসছে ফুল স্ক্রিনে? এবার দেখো, এইবার আমাকে করতে হবে কি, এনটিটি কমপ্লিট, এবার আমাকে রিলেশনশিপ জুড়তে হবে। স্টুডেন্টের সঙ্গে টিচার কি সম্পর্ক হতে পারে? তাহলে সম্পর্ক কি করে জুড়বো? এই যে স্টুডেন্ট আর এই টিচার, এই দুটোকে লিংক দিয়ে জুড়লাম, জুড়ে মাঝখানে কি হবে? টিচিং না সে তো পরে, কিন্তু সিম্বলটা কি হবে? এটা হচ্ছে কি ডায়মন্ড, ডায়মন্ড তাহলে ডায়মন্ড সিম্বল হয়ে গেল। তাহলে টিচারের সঙ্গে স্টুডেন্টের কি সম্পর্ক হবে? সম্পর্কের নাম দিতে হবে। বলো, টিচার আর স্টুডেন্টের মধ্যে কি সম্পর্ক থাকে, কি পারপাস সম্পর্ক? টিচিং হবে না স্যার? টিচিং হতে পারে, একদম টিচিং হতে পারে, বললাম স্যার। টিচিং। আচ্ছা সরি শুনতে পারিনি, তাহলে টিচিং বা লার্নিং এই জাতীয় কিছু হবে। ওকে,
আচ্ছা, নেক্সট গেল। আচ্ছা, এবার স্টুডেন্টের সঙ্গে লাইব্রেরি সম্পর্ক জুড়ছে। লাইব্রেরি, এই যে লাইব্রেরি, এখান থেকে আমরা নিয়ে এসে জুড়ে দিলাম। এই যে জুড়ে দিলাম। তাহলে স্টুডেন্টরা লাইব্রেরিতে কি করতে যায়? স্যার রিড। কি করতে? রিড। আচ্ছা, রিড, রিডটা না একটু পাতি শব্দ হয়ে গেল, একটু আর একটু প্রমিনেন্ট শব্দ বলো। স্যার স্টাডিতে লার্ন হেল্প করে এরকম কিছু লার্ন বলা নলেজ। যাবে? হুম হুম হুম। নলেজ। না, নলেজ না, নলেজ তো অন্য বলবো বলো। লার্ন লার্ন না, লার্নও হয় না। লার্নের সঙ্গে লাইব্রেরির কোনো সম্পর্ক নেই। লাইব্রেরিতে বেসিক্যালি লাইব্রেরিতে কি করতে যায়? রিডটাও হতো, রিড দিলেও চলতো। লাইব্রেরিতে রিড করতে যায়, রিডটাকে আর একটু ভালোভাবে বলতে পারতাম, স্টাডি বলতে পারি। বোঝা গেল? লার্ন কেন যাচ্ছে না? লার্নিং তো যে কোনো জায়গাতে হতে পারে। লার্নিং এর কি জন্য কি শুধু লাইব্রেরি দরকার নাকি? লার্নিংটা একটা স্কিল, লাইব্রেরিটা স্কিল নয়। লাইব্রেরি, ল্যাব হচ্ছে লার্নিং হতে পারে। ল্যাবে গিয়ে আমরা বিভিন্ন কিছু শিখি, এক্সপেরিমেন্টাল হয়। লাইব্রেরিতে গিয়ে কোনো এক্সপেরিমেন্টাল কিছু নেই। তোমাকে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস আছে, তুমি সেখান থেকে অবশ্যই নলেজও গ্যাদার করছো, ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে? জেনারেলি স্টাডির সাহায্যে। রিডও দিলে অসুবিধা নেই, রিড দিতে পারো। তবে আমার মনে হয় স্টাডি শব্দটা বেশি যায়। লার্নিং এর লাইব্রেরিতে সাধারণত ছাত্ররা স্টাডি করতেই যায়। রিডিং যদি দাও তাও কোনো সমস্যা নেই, রিডিংও চলবে। আচ্ছা, নেক্সট। কার সঙ্গে সম্পর্ক বাকি আছে? ক্লাসরুম। ক্লাসরুমের সঙ্গে কার সম্পর্ক হয়? ক্লাসরুম কারা কারা অ্যাক্সেস করে? স্যার স্টুডেন্ট টিচার। স্টুডেন্ট টিচার সবাই ইউজ করে। তাহলে আগে স্টুডেন্টের সঙ্গে জুড়ে দিই। আগে স্টুডেন্টের সঙ্গে জুড়ে দিলাম। মনে করো স্টুডেন্টের সঙ্গে আচ্ছা, আমরা এটাকে স্টুডেন্ট, এরকম হবে স্যার, মানে যদি মানে ধরুন মানে স্টুডেন্টও মিলে যাচ্ছে, টিচার মিলে যাচ্ছে, বা অন্য কিছু যদি থাকে সেটাও যদি মিলে যায়, তাহলে তিনটেই কি এরকম আহ, মানে রিলেশন একসঙ্গে হবে? একসঙ্গে একসঙ্গে বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, করতে পারি, অবশ্যই করতে পারি, না করার কিছু নেই। হ্যাঁ, স্যার, সেটাও যদি করা। না করি তাহলে নাম্বার দেবে না? কেন দেবে না? অবশ্যই হবে, ঠিক আছে। চলো তোমার কথা নিয়ে এগোই তাহলে। সেটাকেও আমরা এইভাবে এক জায়গায় করে নিয়ে এই রিলেশনশিপটাকে একবারে, যেহেতু তিনজনের মধ্যে কমন রিলেশনশিপ, তাহলে কি হচ্ছে? এই যে স্টাডি ক্লাসরুম, তাহলে টিচারও যাচ্ছে, স্টুডেন্টও যাচ্ছে, কোথায় যাচ্ছে? ক্লাসরুমে। ক্লাসরুমে সাধারণত কি করতে যাই? স্যার পড়াশোনা। পড়াশোনা। তাহলে এটাও কিন্তু ওই স্টাডির মতনই চলে আসলো, তাই না? হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লাসরুম আর লাইব্রেরির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। টিচার কি শুধু স্টাডি করাতে যায়? বলো, কি মনে হয়? না স্যার। ক্লাসরুমটা কি? ক্লাসরুমটা বলে না, কথাই বলে, ক্লাসরুমের কিন্তু কোনো গণ্ডি নেই। ক্লাসরুমে কিন্তু টিচার গল্পের মাধ্যমে হতে পারে, স্টাডি মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তোমাকে শেখানোটাই তো উদ্দেশ্য, তাই না? তাই না? ক্লাসরুম, ক্লাসরুম একটা লার্নিং এর জায়গা, সেটা একটা লার্নিং। তো সেখানে শিখি, পড়ছি, নলেজ করছি, সবই হচ্ছে। তো এখানে আমরা, বলো, তোমরাই বলো না, আমি কেন বলবো? বলো কি হলে বেটার হয় ক্লাসরুমের সঙ্গে? তোমরা সাজেস্ট করো, আমি সাজেস্ট করবো না। স্যার একবার বলুন কি বললেন, কথাটা কেটে গেল। আমি বলছি, ক্লাসরুমে টিচার স্টুডেন্ট যারা যাচ্ছে, তো ক্লাসরুমেও যাই, লাইব্রেরিতেও যাই, কিন্তু আমি বলতে চাইছি ক্লাসরুমে গেলে অ্যাকচুয়ালি ক্লাসরুমের সঙ্গে লাইব্রেরির বেসিক পার্থক্য তো, একটা বেসিক পার্থক্য তো আছে। লাইব্রেরিতেও কিন্তু স্টুডেন্টরা যাচ্ছে, কিন্তু সেখানে সেলফ স্টাডি করে। আর টিচার টিচার আর স্টুডেন্ট একসঙ্গে থাকছে ক্লাসরুমে। তাহলে তাদের মধ্যে কি রিলেশনশিপ দিলে ভালো হয়? নাম, রিলেশনশিপের নামটা। আমি তোমাদের কাছে সাজেস্ট চাইলাম, কি নাম দিলে বেস্ট হয়, বলো।
স্যার তাহলে স্যার লার্নিং ওই ডায়মন্ড দিয়ে আসবে তাহলে। না না, ডায়মন্ড তো থাকবেই, ডায়মন্ড তো অবশ্যই থাকবে, কিন্তু আমি স্যার বলছি গাইডিং। গাইডিং। স্যার লার্নিং গাইডিং, হ্যাঁ হতে পারে গাইড, কিন্তু গাইডিং তো মানে কাদেরকে গাইড করে? ক্লাসরুমে কি কেউ গাইড করে নাকি? স্যার লার্নিং হতে পারে। লার্নিং, হ্যাঁ লার্নিং, হ্যাঁ লার্নিং হতে পারে, অবশ্যই লার্নিংও চলতে পারে। স্যার টিচিং। টিচিং, স্যার টিচিং তো স্টুডেন্ট আর টিচারের ভিতরে আগে একবার হলো। একই জিনিস রিপিট করা যাবে না, এটাও একটা ব্যাপার। একটা যখন হয়ে যাচ্ছে না, একই টার্মোলজি আমরা ইউজ করতে পারবো না। ওকে, তাহলে আমরা আমরা এখানে লার্নিং এ দিয়ে দিলাম, ক্লাসরুমে আমরা লার্নিং করছি। হ্যাঁ, লার্নিং, এই লার্নিংটা ল্যাবের ক্ষেত্রে হতে পারে। দেখো ক্লাসরুম মানে কি, ক্লাসরুম মানে এটা ল্যাবও হতে পারে, জেনারেল যে কোনো ক্লাসরুম, যেটাই যেখানেই পড়ানো হচ্ছে সেটাই তো আমাদের ক্লাসরুম। তো ক্লাসরুমে আমরা লার্নিং শিখি, কিছু শিখি। আচ্ছা, আর সম্পর্ক কার সবার সঙ্গে সবার হয়েছে কম বেশি? হ্যাঁ স্যার। হয়ে গেল তো, বাস। এবার তুমি বলতে পারো স্যার লাইব্রেরির সঙ্গে টিচারের সম্পর্ক, হ্যাঁ করতে পারো, তুমি চাইলে করতে পারো, কিন্তু ইন জেনারেলি কিন্তু স্কুল লেভেলে, এখানে কিন্তু কোশ্চেন ভালো করে দেখবে, একটি বিদ্যালয়, বিদ্যালয়ের কিন্তু সাধারণত কিন্তু লাইব্রেরি স্টুডেন্টদের জন্যই হয়। ঠিক আছে, এই হয়ে গেল আমার ইয়ার ডায়াগ্রাম। এইবার এখান থেকে একটা ছোট্ট জিনিস বাকি আছে। কি জিনিস বাকি আছে বলো তো ইয়ার ডায়াগ্রামে? কে ধরতে পারবে? স্যার উপরে নামটা দিতে হবে? না না, নাম তো দিতেই হবে, অবশ্যই নাম দিতে হবে। যে ইয়ার ডায়াগ্রামটা বানালাম, ইয়ার ডায়াগ্রামের নিচে কার ইয়ার ডায়াগ্রাম ছিল? কোশ্চেনে বলেছিল কার? বলেছিল একটা বিদ্যালয়ের। তাহলে নিচে লিখবো স্কুল ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম, স্কুলের ইয়ার ডায়াগ্রাম। আচ্ছা, এইবার এখানে একটা বেসিক জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে রিলেশনশিপ। ইয়ার ডায়াগ্রামের মধ্যে রিলেশনশিপ হয়। আমরা যদি জানি যে ডেটাবেসের রিলেশনশিপ প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে 1:1 রিলেশনশিপ, একটা 1:m নিড টু রিলেশন, এম, মেনি রিলেশনশিপ, আর একটা হচ্ছে মেনি টু মেনি মেনি টু রিলেশনশিপ। মেনি। ওকে, এটা প্রথমটা হচ্ছে 1:1, পরেরটা হচ্ছে 1 to many, আর থার্ড নাম্বার হচ্ছে মেনি টু মেনি। তো 1:1 মানে যেখানে একজনের সঙ্গে একজনের সম্পর্ক হয় তখনই সেটা 1:1। 1 to many মানে যখন একজনের সঙ্গে একাধিক জনের সম্পর্ক হয় তখন সেটা 1:many। আর মেনি টু মেনি মানে একাধিক জনের সঙ্গে একাধিক জনের সম্পর্ক, তখন সেটা হচ্ছে মেনি টু মেনি। যেমন এই মুহূর্তে যদি আমরা এখন লাইভ ক্লাসে যেগুলো আছি, তাহলে আমি যদি টিচারের জায়গায় থাকি, তোমরা তো স্টুডেন্টের জায়গায়, তাহলে তোমার সঙ্গে আমার এই মুহূর্তে সম্পর্কটা কি হবে? 1:1, 1:many, না মেনি টু মেনি? মেনি টু মেনি, 1:many। 1:many, কারণ আমি এই মুহূর্তে টিচার হিসাবে এই ক্লাসে এই মুহূর্তে একজনই প্রেজেন্ট আছি, কিন্তু স্টুডেন্ট হিসাবে তোমরা কি একের বেশি 2 বা 3 আছো, বা তার চেয়ে বেশি হয়ে গেলে মেনি হয়ে গেল, তাহলে 1:many হয়ে গেল। কিন্তু এই ক্লাসরুমে যদি এখানে হতো যে আমরা দুজন, মনে করো দুজন টিচার একসঙ্গে পড়াচ্ছি, আবার অনেকগুলো ছাত্র আছে, তাহলে কিন্তু এটা 1:1 হতো না, বা 1:many হতো না, তখন মেনি টু মেনি হয়ে যেত। তো এই রিলেশনশিপটাকে বোঝানোর জন্য কি করি, যে স্টুডেন্টের সঙ্গে যে টিচারের যে রিলেশনশিপের লাইনে, এখানে লিখবো আমরা স্টুডেন্টের ঘরে লিখবো এম, আর টিচারের ঘরে লিখবো 1। যে লিঙ্কটা জুড়েছে গোড়ায় লিখে দিলাম, এটা একজন টিচার একাধিক স্টুডেন্ট। পরের লাইনে দেখো, স্টুডেন্টের সঙ্গে ক্লাসরুম, স্টুডেন্টের সঙ্গে ক্লাসরুমের সম্পর্ক কি হবে? ক্লাসরুম কটা হবে? সাধারণত একটাই, তাই তো? একটা ক্লাসরুমে কতগুলো স্টুডেন্ট থাকে? মেনি স্টুডেন্ট থাকে। কিন্তু সাধারণত একটা ক্লাসরুমে টিচারের সংখ্যা কত আসে? ক্লাসরুমের সঙ্গে টিচার একজন। হুম, একজন না। এট এ টাইমে, হ্যাঁ তুমি বলতে পারো এট এ টাইমে স্যার একজন, কিন্তু জিন জেনারেলি কিন্তু এটা প্রাইভেট টিউশনই না, এটা স্কুলে কিন্তু একটা ক্লাসে একজন টিচার যায় না, একদিনে কিন্তু অনেকজন টিচার যায়। স্যার মানে এক একবার করে। হ্যাঁ, এক বার করি। স্কুল মানে কি, স্কুল মানে হচ্ছে স্যার নিশ্চয়ই ক্লাস চলাকালীন তো একজনই থাকে না ক্লাস স্যার। চলাকালীন একজনও থাকে। আচ্ছা চলো এটা 1 করে দিলেও ক্ষতি নেই, যেহেতু এটা দুটোই প্রযোজ্য হচ্ছে 1:1। ক্লাসরুমে এট এ টাইমে ক্লাসরুমে একজন টিচার থাকে আর একাধিক স্টুডেন্ট থাকে, তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে মেনি, টিচারের ক্ষেত্রে 1, ক্লাসরুমের ক্ষেত্রে 1। ওকে, আচ্ছা লাইব্রেরির সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক কি হবে বলো? লাইব্রেরিতে কি হবে? 1, স্টুডেন্টে কি হবে? মেনি। ক্লিয়ার হলো?
সবাই তো দেখছি সাইলেন্ট। হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। আচ্ছা, তো পরীক্ষায় কিন্তু ধরেই রাখো একটা ইয়ার ডায়াগ্রাম আসবেই আসবে। যদি দেখা গেল শুধু বললো স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা ইয়ার ডায়াগ্রাম বানিয়ে দেখাও, তাহলে ঠিক এরকম ভাবে ইয়ার ডায়াগ্রাম বানাতে হবে। আচ্ছা, একটু মুখে মুখেই হোক, যেহেতু আমি দেখাতে পারছি। যদি এখানে বলতো ডক্টর আর পেশেন্ট ইয়ার ডায়াগ্রাম, বলো তো ডক্টর আর পেশেন্টের ইয়ার ডায়াগ্রাম হলে কি করতাম? কি করতাম? এখানে ডক্টরের জন্য একটা টেবিল নিতাম। ডক্টরের কি কি অ্যাট্রিবিউট হতে পারে একটু বলো। স্যার নাম, আইডি, প্রথমে আইডি, ফোন নাম্বার। প্রথমে আইডি, তারপরে নেম, আচ্ছা, আইডি, তারপরে নেম, নেম, তারপরে মোবাইল নাম্বার। ডক্টরের মোবাইল নাম্বার পরে। মোবাইল নাম্বার খুব কম। ডক্টর আমরা, ডক্টরটা কি, ডক্টর এখানে যেরকম সাবজেক্ট লেখা ছিল না টিচারের, তাহলে ডক্টর হ্যাঁ, কি? ডক্টর মানে কোন বিভাগের হ্যাঁ ডক্টর? হ্যাঁ, কোন ডিপার্টমেন্টের ডাক্তার বা কোন পারপাস, মানে কি ইএনটি স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, এগুলো স্পেশালিস্ট হয় না? তাহলে সেই স্পেশালিস্ট কি হ্যাঁ বিষয়ের স্যার। স্পেশালিস্ট সেটা রাখতে হবে। আর এবার তুমি ডক্টরের কি রাখতে পারো? ডক্টরের তুমি স্যার বলছিলাম এই যে মানে এই আইডি নেম এগুলো কতগুলো করে দিতে হবে স্যার? মোটামুটি 4টে 5টে দিলেই হবে। 4টে 5টা আচ্ছা, দিলেই ঠিক হবে। আছে। ঠিক আছে? তাহলে একই রকম এইভাবে কি বানালে? ডক্টর বানালে পাশে কি করতে হবে? সেম ভাবে পেশেন্ট। তাহলে পেশেন্টের কি কি অ্যাট্রিবিউট লাগবে বলো? আইডি, নেম, আইডি, নেম, আর বেড নাম্বার। বেড নাম্বার। ওকে। আর পেশেন্ট কি, তো তুমি দেখেছো পেশেন্ট যখন হসপিটালে যদি যাও, যে কোনো জায়গায় যে কোনো একটা পেশেন্টকে টোকেন অ্যাডমিশন দেয় করে, স্যার, টোকেন। টোকেন তো দেয়, তা বলছি না। পেশেন্টের ডিজিজ অনুযায়ী পেশেন্টকে আলাদা আলাদা জায়গায় শিফট করে না? হ্যাঁ স্যার, কারুর ওইটারও হতে পারে কার বিভাগ। হ্যাঁ, কারুর কেউ ডেঙ্গু, কেউ ম্যালেরিয়া নিয়ে গেছে, কেউ করোনা নিয়ে গেছে, কারুর পেটে ব্যথা নিয়ে গেছে, কারুর বুকে ব্যথা হচ্ছে, সবাইকে এক জায়গায় রাখবে না। না। তার মানে ডিজিজ পেশেন্টের কি ডিজিজ বা কোন ডিপার্টমেন্ট, ও, সেই ডিপার্টমেন্ট থাকতে হবে। পেশেন্টের মোবাইল থাকতে হবে, পেশেন্টের অ্যাড্রেস থাকতে হবে। স্যার, বলো। স্যার তাহলে ডক্টরের ডিপার্টমেন্ট আর পেশেন্টের ডিপার্টমেন্টও হবে। হবে তো, দুজনেরই তো ডিপার্টমেন্ট, কারণ তাই ডিপার্টমেন্টেই তো রিলেশন তার উপর ডিপেন্ড করছে, তাই না? ডিপার্টমেন্ট দুজনের ক্ষেত্রেই সেম হয়ে যাবে। তাহলে এরকম ভাবে একটা ডক্টর করলে, একটা ইয়ে করলে, কি বলে, স্টুডেন্ট করলে, এইবারে সেম ভাবে একটা রিলেশনশিপ টানলাম, মাঝখানে এরকম ডায়মন্ড রাখবো। এইবার বলো, এখানে তো স্টুডেন্ট আর টিচারের মধ্যে টিচিং দিয়েছিলাম, তখন ডক্টর আর পেশেন্টের মধ্যে কি হবে? কি লিখবো? ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট। ভেরি গুড, ট্রিটমেন্ট। আচ্ছা, যদি দেখা গেল বলে দিল হসপিটালের সঙ্গে হসপিটালের ডক্টর, তাহলে সম্পর্ক কি হবে? 1:many না many-to-many না 1:1? হসপিটাল সিস্টেমে যদি বলে, সেখানে ডক্টরের সঙ্গে পেশেন্টের সম্পর্ক কি হবে? 1:1, 1:many না many-to-many? 1:many। 1:many। কে 1 হবে? ডক্টরটা 1 ডক্টর হবে আর মেনি হবে পেশেন্ট। আচ্ছা, মেনি হবে পেশেন্ট। বাকিরা সবাই এগ্রি করছো? স্যার মেনি টু মেনিও তো হতে পারে। আচ্ছা, ওকে। কেন হবে না মিনি সেটা বোঝাও। ডক্টরটা মানে যার যেরকম অসুখ হবে হসপিটালে সে তো সেরকম। একটা ডক্টর থাকে না, মানে হুম, অনেকেই তো থাকে। যদি কেউ হসপিটালে গিয়ে থাকো, যদি এক্সপিরিয়েন্স থাকে কারুর, তো দেখবে একটা হসপিটালে একজন ডক্টর কখনোই একটা পেশেন্টকে দেখে না, একটা পেশেন্টকে অনেকগুলো ডক্টর দেখে। স্যার এক একদিনে এক একটা পেশেন্ট দেখে স্যার। না না, অত ভালো যদি হয়ে যেত তাহলে তো আমাদের ভারতবর্ষের তো অনেক কিছু হয়ে যেত। স্যার না বিষয়, মানে ডক্টর এক একদিন মানে আলাদা বদলে যায় আর কি। হ্যাঁ, বদলে যায় মানে, না না, দিনে বদলায় না, রোস্টার বদলায়। সকালে একটা ডক্টর আসবে, বিকালে একটা ডক্টর আসবে, অন্তত দুটো ডক্টর তো দেখবেই দেখবে হসপিটালে। গভর্নমেন্ট হসপিটালের কথা বলছি। আর প্রাইভেট হসপিটাল হলে সেটা আরো বেশি, সেটা আরো বেশি। তো বেসিক্যালি কি হয়, তো এইটা হচ্ছে বিষয়। তো একটা হসপিটালের ক্ষেত্রে আমি ওই জন্য বারবার বলছি, হসপিটাল টার্মসটার উপরে কেন জোর দিচ্ছি, একটা হসপিটালে একটা পেশেন্টকে একাধিক ডাক্তার দেখে, একাধিক ডাক্তার একাধিক পেশেন্টকে দেখে। তাহলে পেশেন্ট আর ডাক্তারের মধ্যে সম্পর্ক কিন্তু অলওয়েজ মেনি টু মেনি, হসপিটাল টার্মসটা যদি থাকে। কিন্তু যদি এটা প্রাইভেটলি ভাবে থাকতে, বা প্রাইভেট টিউটার যদি হয়, প্রাইভেট টিউটারের সঙ্গে সম্পর্কটা হলে যেরকম টিচার 1 স্টুডেন্ট মেনি হচ্ছে, আবার এই টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক যদি এটা স্কুল হয়ে যেত না, তাহলে কিন্তু এটা টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক কিন্তু 1:many থাকতো না, তখন কিন্তু মেনি টু মেনি হয়ে যেত।
আমি এখানে ভুল করেছি, এদিকে তাকাও, এই জায়গাটা আমি ভুল করেছি। এই স্টুডেন্টের সঙ্গে টিচারের সম্পর্ক কি করেছি, 1:many না, many to many। এবার বলতে পারো স্যার কেন many to many? কারণ একটা স্কুলে একজন টিচার থাকে না, আর একটা টিচার একদিনে একটা ছাত্রকে পড়ায় না। একটা ছাত্র একদিনে অন্তত 5 থেকে 7টা টিচারের কাছে ক্লাস করে। তো সেই হিসাবে স্টুডেন্ট আর টিচারের সম্পর্কও কিন্তু many to many। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আশা করি ইয়ার ডায়াগ্রাম যদি দেয়, আশা করি করব, ছেড়ে আসবো না। আচ্ছা, এখানেও একটু বলে দিই, ইয়ার ডায়াগ্রাম কিন্তু এটা ভাববে না, দেখা গেল বিদিশা ভাবছে ও পাপড়ি ওই রকম ইয়ার ডায়াগ্রাম করছে, পাপড়ি ভাবছে ও পদের পাশে প্রমিতি এরকম করলো, প্রমিতি ভাবছে সৃজা এমন করলো। বিষয়টা হচ্ছে ইয়ার ডায়াগ্রামের ফরম্যাট কিন্তু ইন্ডিভিজুয়াল নিজের মতন হয়, ফলে সবারটাই সঠিক, আবার সবারটাও ভুল। কেন ভুল? ভুল কারোরই না, সবারটাই সঠিক, কিন্তু তোমার নিজস্বতা ছাপ থাকবে। যেমন এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনে কিন্তু নিজস্বতা ছাপের কোনো জায়গা নেই। যদি বলো কেন, কারণ এই কোশ্চেনে না এন্টিটি অ্যাট্রিবিউট সব বলে দিয়েছে, ফলে আমার নিজস্বতা কি, নিজস্বতা শুধু রাখতে পেরেছি শুধু রিলেশন গুলোর নামগুলোতে, আর কোনো নিজস্বতা রাখিনি। কিন্তু যদি শুধু টেবিলগুলো বলে দিত, শুধু টেবিলগুলো বলে দিত, দিয়ে বলতে এদের মধ্যে রিলেশনশিপ করো, তখন আমি অ্যাট্রিবিউট গুলো কি হতো, কেউ হয়তো এমপ্লয়ের নেম রেখেছে, কেউ হয়তো এমপ্লয়ের নাম বাদও দিয়ে দিতে পেরেছে, কেউ হয়তো মোবাইল নাম্বার রেখেছে, কেউ হয়তো অ্যাড্রেস রেখেছে, কেউ হয়তো ফোন নাম্বার রেখেছে, কেউ হয়তো সিটি রেখেছে, এটা যার যার উপর ডিপেন্ড করে। কিন্তু কেউ আইডি রাখেনি, আইডি নেই, এমন কিন্তু হবে না। অর্থাৎ প্রাইমারি কি যুক্ত কিন্তু অ্যাট্রিবিউট রাখতেই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন কোনো এন্টিটি নেই, এই অ্যাট্রিবিউট নেই যেখানে যে এন্টিটির কোনো প্রাইমারি কি নেই, সেরকম কিন্তু চলবে না। মানে কি, এরকম যদি হতো টিচার বানিয়েছে, টিচারের নেম দিয়েছে, সাবজেক্ট দিয়েছে, মোবাইল দিয়েছে, কিন্তু টিচারের আইডি নেই, স্টুডেন্টের বাকি সব দিয়েছে, স্টুডেন্টের আইডি দেয়নি, হবে না। ক্লাসরুমের রুম নাম্বার নেই, হবে না, দিতেই হবে এগুলো। লাইব্রেরির বুক আইডি, প্রত্যেকটা বুকেরও আইডি আছে বুকগুলোকে চেনার জন্য, ফলে তারও আইডি, মানে এমন একটা অন্তত অ্যাট্রিবিউট থাকবে যার অন্তত আইডি আছে। ক্লিয়ার হলো? তাহলে আশা করি বোঝা গেছে। স্যার হুম বলছি কি ক্লাসটা সকালের দিকে করা যাবে? ক্লাসটা সকালের দিকে করা যাবে? হ্যাঁ, বললে আবার সকালেও করাবো, অসুবিধা নেই। মানে হ্যাঁ স্যার স্যার, ওই দুপুর সন্ধ্যের বেলা টাইমটা নাগাদ না করলে করে খুব যদি একটু ভালো হতো। সকালের দিকে করা যায়, মানে সন্ধ্যের টাইমটা একটু পড়তে পড়বে, বসা হয় তো। আচ্ছা বলো, তোমরাই বলো কোন টাইমটা বেস্ট হতে পারে তোমাদের জন্য। একটু ওই 11টা 12টা নাগাদ করলে ভালো হতো, 11টা তাহলে 12টা সেই নাগাদ? সকালের টাইমটা একটু পাওয়া যেত। স্যার তাহলে আচ্ছা নেটও থাকতো। আচ্ছা, নেটও থাকতো। যাও, কজন আছো এখানে? ঠিক আছে ঠিক আছে, আমি বলছি স্যার সকাল থেকে করতে। আচ্ছা শোনো, আমি তাহলে একটা সাজেস্ট করি, এখানে আছে যারা, যারা যতজন আছে গ্রুপে, এটা কি দিশা, দিশা, আচ্ছা দিশা, আর হচ্ছে, আচ্ছা যদি আমি কালকে সকালে বলতে 11টা 11:30টার সময় যদি আমি পড়াই, তাহলে করতে পারবে ক্লাস? স্যার একটু ওই একটু পরে হলে হয় না, আবার 12টা পরে? 12:30টার দিকে। হ্যাঁ স্যার, একটু। সকালে করলে তো হয়ে যায় স্যার। বেশি বেলা করলে হবে না, বিষয়টা তো এরকম নয়, 8 ঘন্টার ক্লাস তো নয়, অন্তত 1 থেকে অন্তত 2 ঘন্টা, অন্তত দু স্যার ঘন্টা আপনি তাহলে 11:30 থেকেই করুন স্যার, অসুবিধা নেই। হুম তাহলে তাও স্যার আপনি সকালবেলা করলেও কটার সময় করাবেন? 8টা 11, 8:30? না না না, 8টা সাড়ে 11:30 আমি এগারোটা বলছি, বলছে রে। আমি 11টা 11:30 বলেছি, 11টা 11:30, ছাড়তে ছাড়তে 1:30 2টো। স্যার ওই টাইমটাই করান, কারণ সকালবেলার টাইমটায় অতটা ভালো পড়া হয় না, কিন্তু সন্ধ্যের দিকটা একটু পড়তে বসতে হয় বুঝতে তো। পেরেছি, ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে সেটাও ফোকাস করতে পারো। আচ্ছা, যদি মনে চায়, আমি যদি স্যারের সঙ্গে যদি একটু কথা বলে, রাত হয়ে গেছে, কালকে যদি স্কুলেও একটা ক্লাস অর্গানাইজ করা যেত, তাহলে স্কুলে যদি চলে আসতে, তাহলে আমি ফিজিক্যাল মোডেও কালকে ক্লাস নিয়ে নিতাম। হ্যাঁ স্যার, সেটা ভালো হয়। হ্যাঁ স্কুলে স্যার, যদি তাহলেও কোনো হয়। সমস্যা নেই। হ্যাঁ স্যার, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে দুজনের নিয়ে আমার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই দুজন কি আসতে পারবে কালকে, সেটা হচ্ছে এই দিশা আর হচ্ছে পূজা।
স্যার কালকে কখন? 11:30 ধরো, 11:30টার সময়। তোমাদের কোনো ব্যাপার নেই, তোমাকে আমার স্কুলে কেউ আটকাবে না, তুমি সোজা আমাদের মানে যারা আসবে ওদের সঙ্গে চলে আসবে, তোমাকে কেউই জিজ্ঞেস করবে না যে কোথায় যাচ্ছ কি যাচ্ছ, কারণ আমাদের এখন ক্লাস তো অফ, ফলে তুমি সোজা আমাদের মানে যে কম্পিউটার ল্যাবে যে ক্লাস হয় তোমরা সেখানে চলে আসতে পারো, তোমাদেরকে কেউ আটকাবে না যে কেন যাচ্ছ কোথায় যাচ্ছ, আমি বলেই রাখবো। ঠিক আছে তাহলে। আর তোমাদের ইউনিফর্মের কোনো ব্যাপার নেই, তোমরা যেমন খুশি আসতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, সে দায়িত্ব ঠিক আমার, আছে। সে দায়িত্ব আমার, সে একদিন নাই আমাদের স্কুলে ক্লাস করেই গেলে অসুবিধা কি আছে। স্যার হুম, আমরাও ঈশ্বর কি স্যার স্কুল আসছেন স্যার? ইউনিফর্ম ছাড়া যেতে পারবো? হুম আমরাও কি স্কুল ইউনিফর্ম ছাড়া যেতে পারবো কালকে? স্কুল ইউনিফর্ম ছাড়া যদি আসতে চাও আসতে পারো, তবে ইউনিফর্ম পরে আসলে ভালো হয়। আর যেহেতু আমি দেখছি, তো যদি চেষ্টা করো যদি ইউনিফর্ম পরে আসলে ভালো হয়, হ্যাঁ, আর যদি একান্তই না হয় সেক্ষেত্রে আসতে পারো, তবে এমন ভাবে ড্রেস পরবে যেটা অন্তত কারুর যাতে আপত্তিজনক ড্রেস না হয়, হ্যাঁ, সেটা বুঝতেই পারছো। তো তাহলে যদি স্যার স্যার কালকে কবে আসছেন আসো, স্যার? কালকে তাহলে কিন্তু 11:30টার সময় আসো, 11:30 স্কুলে 11:30 থেকে কিন্তু আমি কিন্তু 1:30 2টো পর্যন্ত টেনে দিতে পারি, কারণ 2টো থেকে 11-এর পরীক্ষা, আমি তার আগে ঠিক আছে পর্যন্ত দেখছি। আমি ক্লাস অ্যারেঞ্জ করে নেবো, তাহলে তাহলে ফিজিক্যাল মোড হলে আমারও সুবিধা ঠিক হতো, আছে তাহলে সামনাসামনি আমি তোমাদেরকে অনেক কিছু করাতে পারতাম। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দেখছি স্যার, চেষ্টা করছি স্যার।